অন্ধকার ঘর, চারিদিকে ধোঁয়ায় ভরে আছে। ধোঁয়া মিশ্রিত ঘরটিতে একটি মাদুর বিছিয়ে চোখ বন্ধ করে বসে বসে মন্ত্র পড়ছেন এক জাদুবাবা। লোকটিকে সবাই জাদুবাবা বলেই ডাকে। কালো বড় দাড়ি, কপালে বিন্দু বিন্দু কালো চিহ্ন, পরনে সাদা পাঞ্জাবি ও তার উপর কালো রঙের চাদর। সন্ধ্যার পর লোকটি একা একা ঘরে বসে বিশ্রাম নিতে থাকেন। এই সময় ঘরে কেউ আসতে পারে না, কিন্তু আজ তিনি বসে বসে মন্ত্র পড়ছেন। এখন তার কাছে একজন আসবে, যে তার সমস্যার কথা বলে জাদুবাবার থেকে সাহায্য চাইবে। দুদিন আগে থেকে জাদুবাবা দাসীর কাছে এসে সময় নির্ধারণ করে গেছে। যে আসতে চায় সে উচ্চ বংশের একজন যুবক। জাদুবাবার ধ্যানের মাঝে তিনি শ্রবণ করলেন কারো পায়ের শব্দ। ধীরে ধীরে যুবকটির পায়ের শব্দ বৃদ্ধি পেতে থাকে। জাদুবাবা এখনো চোখ বন্ধ করে আছে, অপেক্ষায় আছে যুবকটি এসেই তাকে সালাম দিবে। তারপর তিনি চোখ খুলবেন। জাদুবাবার ভাবনায় এক বালতি পানি ঢেলে দিয়ে যুবকটি জুতো না খুলে মাদুরে ঢপাস করে বসে পড়ে। তারপর জোরে চিল্লিয়ে বলে, ইয়া হাবিবি। এতটাই জোরে যুবকটি ইয়া হাবিবি বলেছে যে জাদুবাবা নিজেই ঘাবড়ে গেছেন। সাথে সাথে চোখ খুলে ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে তাকালেন যুবকটির দিকে। যুবকটি মুখে দুষ্টু হাসি ফুটিয়ে রেখেছে, যেন মনে হয় এর থেকে বড় বান্দর আর এক পিসও নেই। যুবকটি এবার জাদুবাবাকে বলে, কি ব্যাপার ম্যাজিক ফাদার, এভাবে ঘাবড়ে গেলেন কেন? এই ছেলে কে তুমি? আমার দরবারে কি চাই? আসার আগে অনুমতি নিতে হয়, জানো না? আমি আমার এই মহলে যে সে লোক আসতে দেই না। এখন এখানে বড় পরিবার থেকে একজন সাহায্যের জন্য আসবে, তুমি যাও। আমি সেই বড় পরিবার হতে সাহায্যের জন্য এসেছি ম্যাজিক ফাদার। চোখ বড় বড় হয়ে এলো জাদুবাবার। যুবকটির দিকে ভালো করে পরখ করে নিল। যুবকটি একটি কালো পাঞ্জাবি পরিধান করেছে, মাথার চুলগুলো ঘাড় অবধি বড় বড়। গালে দাড়িটা খুব বেশি বড় না হলেও সুদর্শন দেখার মতো বড় আছে। চোখে সুরমা, শ্যামলা মুখ তার। সব কিছু ঠিক থাকলেও যুবকটির মুখে যেন বান্দরমার্কা হাসি ঝুলে আছে। জাদুবাবা বলেন, কি সমস্যা তোমার? কি সমাধান চাও তুমি? আমার তাছাড়া বউকে চাই ম্যাজিক ফাদার। ওকে না দেখতে পেয়ে আমি হয়ে যাচ্ছি অন্ধ। ওকে ছুতে না পেরে আমি হয়ে যাচ্ছি ইয়ে কি? লজ্জা লজ্জা মুখ করে যুবকটি বলে, ইয়ে মানে বুঝেন না? আপনি কি বিবাহিত না জাদুবাবা? এই যুবক যেন মান সম্মান লুটে নিল। গলা খাকারি দিয়ে বলে, হ্যাঁ আমি বিবাহিত। আমার স্ত্রী ইন্তেকাল করেছে আজ থেকে 8 বছর আগে। তারপরও দ্বিতীয় বিয়ে করেননি ম্যাজিক ফাদার? আপনার যৌবন অটুট ছিল কিভাবে? আমি তো 3 মাস বউ হারিয়ে দিশেহারা। এখন যে করেই হোক আমার বউকে আমি ফিরিয়ে নিতে চাই, না হলে আমি হয়ে যাচ্ছি। এই ইয়েটা কি? এই বুইড়া ম্যাজিক ফাদার নাকি মানে বোঝে না? আফসোস, সরাসরি বলতে পারো না তুমি? কিছুটা রাগ মিশ্রিত কণ্ঠে বললেন কথাটি। সামনে থাকা যুবকটি আবারও দুষ্টু হাসি দেখালো। মাঝারি আকারের দাড়িতে এই হাসি যেন আরও বেশি লুচ্চা ভাব ফুটিয়ে তুলছে। যুবকটি বলতে শুরু করে, দিবাগত গভীর নিশীথে নিজের সহধর্মিণীর সহিতে সাক্ষাৎ করিয়ে যে মধুর মিলন ঘটে, ওটা হঠাৎ করে হারিয়ে গেলে বলুন তো কেমন লাগে? আমি তো চারদিকে বউয়ের অভাবে সর্ষে ফুল দেখছি ম্যাজিক ফাদার। জাদুবাবার কাছে এখন পরিষ্কার হয়ে গেল বিষয়টি। রেগে গেলেন যুবকটির কথায়, তেজি কণ্ঠে বলেন, বেয়াদব ছেলে, এই শিখেছ তুমি পরিবার থেকে? জিহ্বায় কামড় দিয়ে যুবকটি বলে, এগুলো কি পরিবার শেখায়? এগুলো তো আমি নিজে থেকে শিখেছি। বউ কাছে আসলে শেখা লাগে না, এমনিতেই শিখে যাই। আপনিও তো মনে হয় নিজের মতো করে শিখেছেন। মুখে লাগাম দিতে শেখো ছেলে। আপনি বউ ফিরিয়ে দিলে আমি লাগাম নিয়ে বউসহ বাড়ি ফিরব। বউ কেন চলে গেছে? আরেকটা প্রেম ছিল?
একদমই না। তাহলে? আমার বউ পালিয়েছে 3 মাস হলো, খোঁজ নিয়ে জেনেছি তার নাকি আমাকে ভালো লাগে না। আপনি এমন কালো জাদু করুন যাতে আমার বউ আমার কাছে ফিরে আসে ম্যাজিক ফাদার। আর হ্যাঁ, মেয়াদ না দিয়ে ভালো মানের কালো জাদু করুন, কারণ মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে বউও হয়তো আবার চলে যেতে পারে। বউ আমার খালি পালাই পালাই করে, তখন কিন্তু বউ হারানোর মামলা আমি আপনার নামে করে দিব। আপনি যে একজন ম্যাজিক ফাদার এটা আমি মানব না তখন। যুবকটির কথাগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে তার, কিন্তু যুবকটি আসার আগে মোটা অঙ্কের টাকা দিয়ে এসেছে, সেক্ষেত্রে তার এসব পাগলের প্রলাপ শ্রবণ করতে বাধ্য। জাদু বাবা প্রশ্ন করলেন, তোমার বউ তোমাকে ভালোবাসে না? যুবকটি মাথা নাড়ালো। জাদু বাবা বলেন, কেন? কারণ আমি সুস্থ। জাদু বাবা উপলব্ধি করছেন তিনি এখন সুস্থ মস্তিষ্কে থাকার উপক্রমে নেই। এই যুবক তাকে মানসিক রোগী বানিয়ে দিবে। এতক্ষণ কথা বলে বোঝা যাচ্ছে এই ছেলে মানসিক রোগী। সে কি বলছে তার বউ গেছে সে সুস্থ বলে। জাদু বাবা আবারও প্রশ্ন করলেন, তুমি কি আগে অসুস্থ ছিলে? কি হয়েছিল? আমি পাগল ছিলাম। চোখ যেন কোটর থেকে বের হয়ে আসার মতো। এই যুবক কিনা পাগলও ছিল। জাদু বাবা এবার হেয়ালি করে বললেন, এখন কি নিজেকে সুস্থ মনে করো? সুস্থ না হলে কি বউ যেত? বউ গেছেই তো আমি সুস্থ বলে। দেখুন, এত কথা বাদ, আমার বউকে ফিরিয়ে দিন। আমি আমার বংশবৃদ্ধি করতে ব্যস্ত হতে চাই। তোমার বউ আসলে কি চাই তোমার বউ আসলে কি চাই এটা তো জানতে হবে। তার থেকেও বড় কথা, তুমি পাগল থাকতে বউ পালায়নি, সুস্থ হওয়ার পর কেন পালালো? আমি সুস্থ হওয়ার পর পাগলের মতো ছিলাম না, তাই বউ পালিয়েছে। একটু শুরু থেকে খুলে বলবে বাবা? কি খুলবো? না মানে গলা ঝেড়ে বলো, তোমার সাথে কি কি হয়েছিল? গলা যখন ঝাড়তেই হবে তাহলে আমাকে 1 গ্লাস পানি দিন। জাদু বাবা ভিতরের দিকে তাকিয়ে গলা উঁচিয়ে জোরে ডাক দিলেন, জোহরা মা, জোহরা। দেয়ালের ওপাশ থেকে ভেসে আসলো সুন্দর মিষ্টি কণ্ঠ। বলে, জি বাবা বলুন। 1 গ্লাস পানি আনতো। কিছুক্ষণ পর একটি মেয়ে আসে 1 গ্লাস পানি ও একটি জগ ভর্তি পানি নিয়ে। মেয়েটির আপাদমস্তক বোরকা দিয়ে আবৃত। মেয়েটির কাজল কালো চোখ দেখে যুবকটি জাদু বাবার উদ্দেশ্যে বলে, আপনার মেয়ে? হ্যাঁ, কেন? অতীব সুন্দরী সে। তোমার নজর খারাপ আছে ছেলে। ছেলে মানুষ হয়ে জন্মেছি, নজর 4টার দিকে গেলেও সমস্যা কি? বিয়ে করে বৈধ প্রেম করাই যায়। দ্রুত দ্রুত পদত্যাগ করো জোহরা, আর তুমি তোমার বিষয়ে বলতে থাকো। যুবকটি গ্লাসের পানি এক ঢোকে গিলে জোহরার হাতে দিয়ে বলে, তো চলুন ফ্ল্যাশব্যাকে। তাহলে নিয়েই চলো, কিন্তু তার আগে তোমার নামটি তো বলো। জুলফিকার সওদাগর। আচ্ছা চলো তাহলে তোমার ফ্ল্যাশব্যাকে। তার আগে একটি কথা বলে রাখি, আমি কিন্তু কিছু বিষয় গোপন করে রাখবো ম্যাজিক ফাদার, কারণ কিছু কিছু জায়গা আপনাকে জানাতে চাই না। সেগুলো আমাদের একান্তই স্বামী স্ত্রীর লজ্জাজনিত হাসি দিয়ে। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে। ফ্ল্যাশব্যাক। চারিদিকে অন্ধকারে ছেয়ে গেছে, শুনশান নীরবতা চারপাশ, গাছগাছালিতে ভরা পরিবেশ। শ্মশান ঘাটের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে একটি সুন্দরী কন্যা। ভীত পায়ে কাঁপতে কাঁপতে পৌঁছালো বৃহৎ এক রাজপ্রাসাদের মতো বাড়ির সামনে। বাড়ির নামের দিকে তাকালো, ওখানে লেখা আছে সওদাগর মহল। মেয়েটি ভাবছে একবার ঢুকবে, আবার ভাবছে ঢুকবে না। বাড়ির লোকেরা তো তাকে চিনবে না। ধীর পায়ে এগিয়ে যেতে যেতে বাড়ির মধ্যে ঢুকেই পড়ল মেয়েটি। দারোয়ান নাক ডেকে বেঘোরে ঘুমিয়ে আছে, তার খেয়ালই নেই। একটি মেয়ে ভীতস্ত পায়ে বাড়িটির ভিতরে ঢুকে গেল। মেয়েটি বাড়িটির ভেতরে এসে কলিং বেল টিপতে লাগলো। কিছুক্ষণ পর একটি কালো বেনুনি করা ঘুম ঘুম চোখের মেয়ে দরজা খুলে দিল। মেয়েটি চোখ ডলতে ডলতে বলে, কে আপনি? আমি
ফালাক। কে ফালাক? কাকে চাই? এত রাতে সওদাগর বাড়িতে কেন? জি, আমার পুরো নাম ফালাক রাশমিনা। এখানে রুবাইদা আন্টি আছেন? আমার কাছে শুধু এই বাড়ির নাম, ঠিকানা আর ওই আন্টির নামটাই জানা ছিল। রুবাইদা নামটি শুনে মেয়েটি বুঝল বাড়ির বড়গিন্নির কথা বলা হচ্ছে। এই বাড়ির দুই ভাই, জুনায়েদ সওদাগর আর জুবায়ের সওদাগর, তাদের বোন জাহানারা। বোনের বিয়ে দেওয়ার পরও ঘর জামাই করে রাখা আছে। তাদের দুই সন্তান, একটি মেয়ে নাম তামান্না, আরেকটি ছেলে নাম তাহের। জুনায়েদ সবার বড়, তার একটি মাত্র সন্তান নাম জুলফিকার সওদাগর। ও জুবাইদের দুইটি পুত্র, একজনের নাম জেহের সওদাগর ও আরেকজনের নাম জিসান সওদাগর। জিসান হয়েছে প্রতিবন্ধী স্বভাবের। সে অনেক কিছুই বোঝে না। একটু আগে হলরুমের সোফায় শুয়েছিল। ঘুম আসছে না নিজ ঘরে, কিন্তু ঘুম আর হলো না। কলিং বেলের শব্দ পেয়ে উঠে দাঁড়ালো। তার মধ্যেই কালো বর্ণের একটি মেয়েটি দরজা খুলে দিল। মেয়েটির নাম মর্জিনা, এই বাড়িতে কাজ করে। মায়ের হাত ধরেই এই বাড়িকে চিনেছে। মা মারা যাওয়ার পর সেই এই বাড়িতে কাজের দায়িত্ব নেয়। মর্জিনা এবার ফালাকের দিকে তাকিয়ে বলে, বড় মা তো এখন ঘুমে। ওনাকে এই রাতে ডাকলে অনেক সমস্যা হবে। আমার মাইনে কেটে নিবে। তাইলে আমি লেখাপড়া করতে পারবো না। মেয়েটির বয়স কম দেখা যাচ্ছে, যদিও ফালাক নিজেও 18তে পা দিয়েছে, কিন্তু মর্জিনা দেখতে প্রায় তার থেকে 2 বছরের কম হবে। ফালাক আফসোসের সুরে বলে, ওহ, আমি তো অনেক দূর থেকে এসেছি, এখানে কিছুই চিনি না। আমাকে এখানে পাঠানো হয়েছে, বলেছিল রুবাইদা আন্টির সাথে কথা বললেই হবে। মর্জিনা পড়ল বিপাকে। কি করবে না বুঝতে পেরে এই মেয়েকে স্থান দেওয়া কি ঠিক হবে? আবার এই রাতে এই মেয়েকে বাইরে পাঠানো ঠিক হবে না। মেয়েটি দেখতেও বেশ সুন্দরী। বেশ সুন্দরী বললে ভুল হবে, বলা যায় আগুন সুন্দরী। এতটা সুন্দর না হলেও পারত। তার মতো কালো হলে অন্তত রাতের আধারে মিলে যেত। কেউ চিনতে পারত না মেয়েটিকে। এসব উদ্ভট কথা ভাবছে মর্জিনা। ফালাক বলে ওঠে, কি হয়েছে? ভাবছি কি করা যায়। আচ্ছা, আজ রাতে আমার সাথে থাকো। আমি ছোট্ট একটা ঘরে থাকি। তুমি আজকের রাত আমার সাথে কাটাও। কাল সকালে গিন্নিমা উঠলে কথা হবে। খুশি খুশি মুখে ফালাক ঢুকলো ভেতরে। সোজা চলে গেল মর্জিনার দেখানো ঘরটির দিকে। মর্জিনা সদর দরজা বন্ধ করে দিল। পেছনে ফিরে দেখে পুতুল হাতে দাঁড়িয়ে আছে জিসান। ভয় পেয়ে গেল মর্জিনা। সাথে সাথে বুকে ফু দিয়ে চলে যায় নিজের ঘরে। কোনো কথা বলে না জিসানের সাথে। জিসান প্রতিবন্ধী হওয়ার কারণে ওকে কিছুটা ভয় পায় মর্জিনা। শুধু জিসান না, ইদানিং জুলফিকারকেও ভয় পেয়ে চলে সে। বলা যায় এই বাড়ির প্রত্যেককেই ভয় পায়। তবে ভয় পেলেও বাকিদের সামনে কাজ করতে সমস্যা হয় না। এই পাগলা দুই ভাইয়ের সামনে কিছু করলে কখন কি ভাঙে আর তার মাথা ফাটিয়ে দেয়, এই সবের ঠিক নেই। কিছুদিন আগেও মর্জিনার কপালে একটি প্লেট ছুঁড়ে মেরেছে জিসান। সেই থেকেই আরও বেশি এড়িয়ে চলে জিসানকে। নিশুতি রাতে বাড়ির চারপাশে শেয়াল কুকুরের ডাক বৃদ্ধি পায়। তবে এখন যেন একটা কুকুরের ডাক খুব জোরে আর বাজেভাবে শোনা যাচ্ছে। মনে হচ্ছে কোনো কুকুর কান্না করছে। কিছুক্ষণ এমন শব্দ হয়ে সবকিছু নীরব হয়ে গেল। এই তো একটু আগেই মর্জিনার ঘরে এসে বিছানায় বসলো ফালাক। কাঠের ছোট জানালা খোলা, জানালা দিয়ে বড় জঙ্গল দেখা যাচ্ছে। ওখানে একটু আগে কিছু কুকুরের ছোটাছুটি দেখেছিল। ছোটাছুটি করলেও তারা চুপ ছিল। মর্জিনা এসে একটি বালিশ দিয়ে বলছিল, নাও আমার পাশে ঘুমিয়ে পড়ো। ফালাক বালিশ নিয়ে ঘুমানোর প্রস্তুতি নেয়, মাত্র বিছানায় মাথা এলিয়ে দিতে পারল না। গভীর নিদ্রায় হানা দিল মর্জিনার অক্ষিতে।
নতুন পরিবেশে নির্জন স্থানে ফালাক ভয় পাচ্ছে। ঘুম তার আঁখি জোড়াতে আসার নাম নেই। এখন হবে প্রায় 1:30। এমন সময় কুকুরের কান্নার আওয়াজ ভয়ানক পরিবেশ তৈরি করে। ফালাক চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়ে নিল। ভয় পেলে এই দোয়া পড়লে কাজ হয়। একটু পর গভীর ঘুমে ডুবে গেল ফালাক নিজেও। সকালে ফালাককে ঠেলতে থাকে মর্জিনা। কিছুক্ষণ ডাকার পর উঠে বসে ফালাক। মর্জিনা বলে, গিন্নিমা উঠেছে, তোমার কথা বলছি তার কাছে, যাও হাত মুখ ধুয়ে দেখা করো। ফালাক তাকালো এদিক ওদিক, ঘরের কোথাও ওয়াশরুম নেই। মর্জিনাকে বলে, ওয়াশরুম কোথায়? ওটা আমার ঘরে নেই, আমি এই বাড়ির কাজের বেটি। আমার কি আর বড়লোকের মতো থাকলে হবে? আমার একটা গোসলখানা আছে, এই দরজা খুললে দেখবা। বাইরে ছোট টিনের গোসলখানা আর টয়লেট, ওখানেই সব কিছু পাবা। ফালাক বের হয়ে ওই টিনের ঘরে ঢুকে দেখলো বালতি ভর্তি পানি। হাত মুখ ধুয়ে বাইরে আসতেই ফালাকের চোখ যায় কিছুটা দূরে জঙ্গলের সামনে। জোরে চিল্লিয়ে ওঠে সে। সাথে সাথে সেখানে প্রস্তর হয় মর্জিনা। হাঁপাতে হাঁপাতে বলে, কি হইছে কি হইছে? ওই দেখো। আঙুল দিয়ে ইশারা করে ফালাক। আঙুলের দৃষ্টি বরাবর চোখ দিতেই মর্জিনার কপাল চাপড়ায়। দূরে একটি মৃত কালো কুকুর আছে, আর সামনে তার ছোপ ছোপ রক্ত। দেখতে ভয়ানক লাগলেও মর্জিনার কাছে এগুলো কোনো ব্যাপার না। সে প্রতিদিন এগুলো পরিষ্কার করে। জঙ্গলের কারণে এদিকটায় শেয়াল কুকুরের লাশ প্রায়ই পাওয়া যায়। মর্জিনা একটু ধাক্কা দিল ফালাককে, খোঁচা মেরে বলে, এই দেখে কেউ চিৎকার করে? আমি ভাবছি কোনো মানুষ মরছে। ধুর, চলো তো, গিন্নিমা ডাকে। আমাকে আবার স্কুলে যেতে হবে। তুমি স্কুলেও যাও? হ্যাঁ যাই। জুলফিকার বলেছে আমাকে পড়াশোনা করতে, আমিও সুযোগ পাইছি তাই পড়তেছি। জুলফি ভাই এই বাড়ির বড় কর্তার একমাত্র ছেলে। আচ্ছা, এখন চলো তো, গিন্নিমা রাগ করলে আমার স্কুলে যাওয়া হবে না। হলরুমের দিকে যাওয়ার আগে মর্জিনার ঘরে আসতে হয়। মর্জিনার ঘরে এসেই ফালাক বলে, একটু দাঁড়াও, ব্যাগটি নিয়ে যাই। আচ্ছা, তাড়াতাড়ি আসো। ব্যাগ হাতে নিয়ে ফালাক তাকালো মর্জিনার দিকে। মর্জিনা আগে হাঁটছে, ফালাক ওকে অনুসরণ করে হাঁটতে থাকে। হলরুমের সোফায় কপালের দিকে হাত দিয়ে চোখ ঢেকে আছে মধ্যবয়স্ক এক মহিলা। ফালাক তার হাতের বালা দেখেই চিনে নেয়। মুখে সৌজন্যতার হাসি ফুটিয়ে বলে, মিষ্টিমা। অবাক হয়ে তাকালো বাড়ির সবাই। গম্ভীর মুখশ্রীর মহিলাকে যেখানে সবাই সম্পর্কের নামেই ডাকে, সেখানে বাইরের এক মেয়ে শুধু মিষ্টিমা বলে ডাকছে। রুবাইদার কপাল থেকে হাতটি সরে আসলো। এই ডাক সে শুধুমাত্র একজনই ডেকেছে তাকে। রুবাইদা মাথা উঁচু করে তাকিয়ে বলে, তুমি কি আমার ফালাক? মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে দিল ফালাক। দ্রুত গতিতে সোফা থেকে উঠে ফালাককে জড়িয়ে ধরে বলে, তুই আসবি, আমাকে আগে জানাবি না? কবে ছাড়া পেয়েছিস তুই? কালকে। ওরা আমাকে বলল মা মারা যাওয়ার আগে তোমার কাছে আমার দায়িত্ব দিয়ে গেছে। আমার 18 বছর বয়স হলে তুমি আমার দায়িত্ব নিবে। আমার তো কেউ নেই। কে বলেছে কেউ নেই তোর? তোর এই মিষ্টিমা আছে। তোর মাকে অনেক করে বলেছি তোকে আমার কাছে রাখতে, কিন্তু ও শুনল না, তোকে আশ্রমেই রেখে দিল। তোমাকে আর কত জ্বালাবো বলো? এই যে এখন জ্বালাতে চলে এসেছি, এটাই তো অনেক। ওদের কথার মাঝে উপর থেকে ফাইল নিয়ে নিচে নামতে থাকে জেহের। চোখ ফাইলের দিকে রেখে মুখে বলতে থাকে, আজ মিটিংয়ের জন্য সব কিছু প্রস্তুত বড় বাবা। কথাগুলো জেহের বলে জুনায়েদ সওদাগরকে উদ্দেশ্য করে। কথা শেষ করে ফাইল বন্ধ করে তার সামনাসামনি চোখ রাখতেই থমকে গেল জেহের। সামনে থাকা কন্যাটির মুখশ্রী দেখে তার দুনিয়া সেখানেই থমকে যায়। মনে হতে থাকে ফুলের সাম্রাজ্যে ফুটে ওঠা এক স্নিগ্ধ গোলাপ। এই গোলাপের প্রতি আকৃষ্ট হতে থাকে জেহের। এক দৃষ্টিতে দেখতে থাকে সে ফালাককে। ফালাকের সামনে এসে বলে, আপনি কে? রুবাইদা ফালাকের গালে হাত ছুঁয়ে বলে, আমার বান্ধবীর মেয়ে ফালাক রাশমিনা।
তোর মনে আছে ফারজানা আন্টির কথা? ওর মেয়েটা ওই যে অনেক আগে এসেছিল আমাদের বাসায়। অসুস্থ ছিল ফারজানা, কিছুদিন আমাদের বাসায় থেকে চলে যায়। ফালাক এত বছর আশ্রমে থেকেছে, 18 বছর বয়স হয়েছে বলে ওকে চলে আসতে হয়। আমি বলেছিলাম ওর 18 বছর হলে আমার কাছে থাকবে। ওহ, নাইস টু মিট ইউ। ফালাক কোনো উত্তর দিল না। এমন গম্ভীর পরিবেশের সাথে সে অবগত না। কিছুটা রুবাইদার সাথে লেপ্টে রইল। জেহের মোহিত হয়ে দেখছে ফালাকের ভীত চাহনি, মনে মনে বলে ভীতময়ী। জুনায়েদ সওদাগরের দিকে তাকিয়ে জেহের বলে, আমাকে আগে আগে শোরুমে যেতে হবে, তোমরা তোমাদের মতো সময় করে আড়ত থেকে শোরুমের দিকে এসো বড় বাবা। বলেই প্রস্থান করলো জেহের। রুবাইদা আজ সারাদিন কাটালো ফালাকের সাথে। ফালাককে নিয়ে ছাদ থেকে শুরু করে দালান ঘুরে ঘুরে দেখালো। ফালাকের জন্য একটি নির্দিষ্ট ঘর ঠিক করে দেওয়া হলো। রাতে খাবার খেয়ে যে যার ঘরে চলে যায়। ফালাক তার জন্য ঠিক করা ঘরে আসতেই নাকে পোড়া পোড়া গন্ধ পায়, ভাবে কিছু একটা পুড়ছে। বাইরে বের হয়ে দেখে চারপাশ অন্ধকার। ফালাকের নিজস্ব কোনো ফোন নেই, সাথে একটি ছোট্ট টর্চ লাইট নিয়ে এদিক ওদিক দেখছে। ওপর থেকে কিছু ধোঁয়া আসতে দেখে ফালাক উপরে যায়। অদ্ভুত বিষয়, এতক্ষণ পোড়া আর ধোঁয়ার গন্ধ থাকলেও এখন সেগুলো নেই। আশেপাশে ভালোভাবে পরখ করে ফালাক কিছুই পাচ্ছে না খুঁজে। হঠাৎ দরজা ধাক্কানোর শব্দ আসতে থাকে, তার সাথে করে শব্দ আসে মেয়ে কণ্ঠে, বাঁচাও বাঁচাও। ফালাক ভয়তে ভয়তে এগোতে থাকে। কিছু দূর এগোতেই ফালাক উপলব্ধি করে তার পিছন দিয়ে কিছু গেল। পেছনে ঘুরে কাউকে দেখতে পেল না ফালাক, তবে ফ্লোরে রক্তের লম্বা লাইন লেগে আছে। সেই লাইনগুলো অনুসরণ করে হাঁটতে থাকে। একটি অন্ধকার ঘরে ঢুকে পড়ল ফালাক। ঘরে যেতেই ফালাক উপলব্ধি করে তার কাঁধে কেউ হাত রেখেছে। পেছনে ঘুরে ফালাক দেখল কাঁধে হাত রাখা ব্যক্তিটির বড় বড় দাড়ি, গোঁফ আর মাথার চুল। একদম পাগলের মতো লাগছে তাকে। সে আর কেউ না, জুলফিকার। ফালাকের মুখ পুরো বন্ধ হয়ে গেল জুলফিকারের এই রূপ দেখে। হঠাৎই জুলফিকার তার দাঁত বের করে হেসে দিয়ে বলে ওঠে, এই বউ, তুই এসেছিস? আমার পুতুল বউ এসেছে, চল বউ, বিয়ে করি, আবার বাসর করব তো। বলেই হাততালি দেয় জুলফিকার। ফালাক যায় অবস্থা। ভয়তে দিল এক চিৎকার, আহ! জুলফিকারও সাথে সাথে চিৎকার দিল, আহ! বাড়ির সবাই উপস্থিত হলো ওদের চিৎকার শুনে। ফালাক কানে হাত দিয়ে চোখ বন্ধ করে চিৎকার করলেও জুলফিকারের চিৎকার শুনে নিজেও অবাক হয়ে চুপ করে। রুবাইদা এসে প্রশ্ন করে, কি হয়েছে? ফালাক তখন জুলফিকারের দিকে তাকিয়ে বলে, আপনি চিৎকার করলেন কেন? তুই চিল্লিয়েছিস তাই চিল্লিয়েছি। বউ চিল্লালে বর চুপ থাকবে কেন? তুই করে বলাতে ফালাক আরও বেশি হকচকিয়ে গেল। রুবাইদার কাছে এসে বলে, উপরে কিছু একটা পুড়ছিল। আমি গন্ধ পেয়ে উপরে আসি, এসে দেখি পোড়া কিছুই নেই। পরে এক মেয়ে চিল্লিয়ে বলে, বাঁচাও বাঁচাও, ওটাও উধাও হয়ে যায়। এরপর আবার দেখি এই সিঁড়ির দিকে রক্তের লাইন। ওটা দেখতে দেখতেই উনি আমাকে ডাক দেন। ফালাকের হার্টবিট অনেক দ্রুত গতিতে চলতে থাকে। ভয় পেয়েছে খুব মেয়েটি। মর্জিনা এসে লাইট জ্বালিয়ে দিল। কোথাও কোনো রক্তের দাগ নেই, কোথাও কোনো কিছু পোড়ার আভাস নেই। এই রাতে চিৎকার করে লোক জড়ো করে আবার বানিয়ে গল্প বলায় ক্ষিপ্ত হলেন ফরিদা, রুবাইদার ছোট জা। কিছুটা রাগমিশ্রিত কণ্ঠে বলে, এই রাতে মিথ্যা গল্প শোনাতে আমাদের ডেকেছ? শোনো মেয়ে, তোমার কোনো কাজ নাই থাকতে পারে, আমাদের অনেক কাজ আছে। এসব ফালতু কাজ যেন দ্বিতীয়বার করতে না দেখি। ফালাক কান্না করে দেয়। সে তো সত্যি এখানে কিছু দেখেছিল, কিন্তু এই কিছুক্ষণের মধ্যে সব ঠিক হয়ে গেল কিভাবে বুঝতে পারছে না। তাহলে কি সব তার ভ্রম ছিল? হতেও পারে। ফালাক মন খারাপ করে নিজের ঘরের দিকে আসে। অমনি জুলফিকার
ফালাকের হাত ধরে বলে ওঠে, এই বউ কোথায় যাচ্ছিস? থাকবি না আমার সাথে? আজ তো আমাদের বাসর রাত, থাকবো, বাসর করব। ফ্ল্যাশব্যাক থেকে ফিরে আসে জাদু বাবা, জুলফিকারের দিকে তাকিয়ে বলে, তুমি তো পাগল ছিলে, বাসর কেন করতে চাইতে? লাজুক হাসি দিয়ে জুলফিকার বলে, পাগলা জীবনের অনুভূতি থেকে বলছি, পাগলদেরও বাসর করার অনুভূতি আছে। চোখ যেন বেরিয়ে আসবে, এই যুবক যেন এখনও পাগল। জাদু বাবা প্রশ্ন করে, তুমি সুস্থ হওয়ার পর ডাক্তার দেখিয়েছিলে তো? না, আমি ডাক্তার দেখাইনি, কারণ ডাক্তার আমার বাড়িতে এসে আমাকে দেখে গেছিল। আচ্ছা, তারপর কি হয়েছিল? কথার মাঝে বাম হাত ঢুকিয়ে দেন আপনি, শান্তি করে বউয়ের স্মৃতিচারণ করতে দিচ্ছেন না। অবশ্য এই সময়টুকু আমার বেদনার সময় যায়। কেন? আমার বউ তখন আমার বউ ছিল না, সে ছিল আমার চাচাতো ভাইয়ের হবু বউ। মানে? জেহেরের হবু বউ ছিল আমার বউ। বিয়ে কিভাবে করলে? পাগলরা যেভাবে করে। স্পষ্ট করে বলো। তাহলে শুনুন, বাম হাত না ঢুকিয়ে। সকালে ঘুম থেকে উঠে জানালার দিকে তাকিয়ে আনমনে বসে আছে ফালাক। ভাবছে এই 2 রাতের কথা। এই বাড়িতে কিছু একটা রহস্য আছে, যদিও তার জানার ইচ্ছা নেই। তবে ভৌতিক হলে সে এই বাড়িতে থাকবে না, কিন্তু যাবে কোথায়? মা মারা গেছে সেই ছোটবেলায়। বাবা কোথায় জানে না ফালাক। মা বলেছিল, ভুলেও বাবার কাছে যাবি না। তোর বাবা ভালো মানুষ না, বাজে একটা লোক সে। পারলে নিজেকে আড়াল করে রাখবি। তোর হাতে একটি জন্মদাগ আছে, এটা কখনো কাউকে দেখাবি না, দেখালেই তোর বিপদ। এসব ভাবছে আর ভয়তে ঘামছে। দরজা খোলার খটখট আওয়াজে ভয় পেল। ঘাবড়ে উঠে পেছনে তাকিয়ে দেখল মর্জিনাকে, পাশে বসে ফালাকের চোখ মুখ দেখে বলে, রাতে ঘুমাওনি ঠিক মতো? মাথা নাড়িয়ে না বুঝিয়ে দিল ফালাক। মর্জিনা বলে, স্বাভাবিক ব্যাপার, এই যে ভুতুড়ে বাড়ি, এখানে তো এমনই হবে। আচ্ছা, ওই পাগল লোকটা আমাকে বউ বউ করছিল কেন? জুলফি ভাই একটা দুর্ঘটনার কারণে পাগল হয়ে গেছে। কি সেই দুর্ঘটনা? ওনার প্রাণপ্রিয় স্ত্রী, ওনার মাধ্যমে আঘাত পেয়েছে আমাদের জুলফি ভাই, তখন থেকেই তার এই অবস্থা। হয়তো নতুন মেয়ে হিসাবে তোমাকে দেখে ভেবে নিয়েছে তুমি তার সেই বউ। ওনার আগে বউ ছিল, আর সেই বউ এখন কোথায়? সে গেলে অন্য কাউকে কেন বউ বলবে? যদিও আমি সঠিক বলতে পারবো না, তবে জুলফি ভাই তার বউকে অনেক ভালোবাসতো, এজন্য হয়তো পাগল মন তোমাকে বউ হিসেবে ভেবেছে। কি এমন হয়েছিল যে পাগল হয়ে গেল? জুলফি ভাইকে কেউ খুন করতে চেয়েছিল, নির্মম এক ঘটনা ঘটেছে তার সাথে। আমার জুলফি ভাই ওনার বউকে অনেক যত্ন করত, ভালোবাসতো। সে কি না? বাকি কথা বলার আগে ওখানে উপস্থিত হয় জেহেরকে দেখে থেমে যায় মর্জিনা। জেহের বলে, বড় মা বলেছে তোমাকে শহরে নিয়ে যেতে, কলেজে ভর্তি করাতে হবে। এখানে কলেজ নেই? আছে, তবে না শহরের মতো উন্নত না। বড় মা চায় তুমি ঝুমঝুমপুরের কলেজে না পড়ে যশোরের মোটামুটি ভালো কোনো কলেজে পড়ো। আচ্ছা। মর্জিনা বলে ওঠে, আগে সকালের খাবার খেয়ে নাও, তারপর না হয় বাইরে গেলে। আস্তে আস্তে তো দেরি হয়ে যাবে। জেহের বাইরে গেল, মর্জিনা ছুটল খাবার বাড়তে। ফালাক আজ অনেক খুশি। রুবাইদার সহায়তায় আশ্রমে পড়াশোনা করতে পেরেছে, এখন কলেজে ভর্তি হতে পারবে। জুলফিকারের ফ্ল্যাশব্যাকের মাঝে এবারও বাধা দিল জাদু বাবা। প্রশ্ন করেন, তোমার আগেও একটা বউ ছিল? জি, লাভ ম্যারেজ। হকচকিয়ে গেলেন জাদু বাবা, গম্ভীর কণ্ঠে বলেন, আবার ফালাক মেয়েটিকে বউ বলছো? আসলে তুমি কাকে ভালোবাসো? আমি আমার বউকে ভালোবাসি। বউকে ভালোবাসলে ফালাকের কাছে কি তোমার ভালোবাসা? কয়জনের থেকে চাও ভালোবাসা? আপাতত বউয়ের থেকে চাই ভালোবাসা। তাহলে ফালাক মেয়েটির কি হবে? ওকেই তো চাই। 2 নৌকায় পা দিতে যেও না বৎস, নৌকা সরে গেলে পানিতে ডুবে মরবে। ইসলামে তো 4 বিয়ে জায়েজ আছে। এখন আমি যদি 4 নৌকায় পা দেই, আমি কি পড়ে যাব? তোমার পা 2টা 4 নৌকায় একসাথে পা দিবে কিভাবে?
পা দুইটা দুই নৌকায় আড়াআড়িভাবে দিয়ে হাত দুইটাও বাকি দুই নৌকায় আড়াআড়িভাবে দিব। তোমার চরিত্রের সমস্যা আছে, বউ না থাকার ফল এটা। আচ্ছা, এই গোলক ধাঁধা থেকে বের করো আমাকে, কাহিনী খুলে বলো আরও। জি, আমি বলি, আপনি আমাকে বাধা দেন বারবার, বিরক্ত লাগে এত ডিস্টার্ব করলে। বউ কিভাবে গেল সেই কাহিনীটা জানিয়ে তুমি জানাচ্ছ অন্য কাহিনী। বউ কিভাবে গেল সেই কাহিনী না জানিয়ে তুমি জানাচ্ছ অন্য কাহিনী। আমি বাধা দিব না তো কি করব? আমার বউয়ের সাথেই সম্পর্ক এগুলোর। চুপচাপ ভদ্র বাচ্চাদের মতো আমার কথাগুলো শুনুন। ভদ্র বাচ্চা? এত বড় বয়স্ক এক জাদু বাবাকে কিনা ভদ্র বাচ্চাদের মতো হতে বলছে। তারপরও মনোযোগ দিয়ে শুনতে চাই বাকি ঘটনা। চলবে। হ্যালো বন্ধুরা, এই গল্পের পরবর্তী পার্ট খুব শীঘ্রই এই চ্যানেলে আপলোড দেওয়া হবে। তো তোমরা যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর যাদের যাদের এই গল্পটি ভালো লেগেছে তারা অবশ্যই একটি লাইক এবং গল্পের শেষে গঠনমূলক কমেন্ট করে যাবে। ধন্যবাদ সবাইকে।